নেমন্তন্ন বাড়িতে এবার আবেগঘন মুহূর্তে সাক্ষী হলো গোটা গেস্ট। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ঈশা যখন টেনে হিঁচড়ে রাইয়ের গোটা পরিবারের দ্বারস্থ করে রাইকে, ঠিক সেই মুহূর্তে রাই ওর গোটা পরিবারকে দেখে চমকে ওঠে এবং বলতে থাকে যে ঈশা এসব কী। ঠিক সেই সময়ে ঈশা কোনো কিছু বলে ওঠার আগেই যখন রাইয়ের মা রাইকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং বলতে থাকে যে মা, পারলে তোর এই মাটাকে তুই ক্ষমা করে দিস। তোর এই মাটা তোর একদমই খেয়াল রাখতে পারেনি, তোকে আগলে রাখতে পারেনি, তার জন্য আজকে হয়তোবা তুই আমাদের কাছ থেকে এতটা নিজেকে দূরে সরিয়ে নিয়েছিস, তুই আমাদের কাছ থেকে নিজের জীবিত থাকার কথাটা অবধি গোপন করে গিয়েছিস। এই বুড়ো মাটাকে ক্ষমা করে দিস। অন্যদিকে রাইয়ের মাকে রাই জড়িয়ে ধরে অঝরে যখন চোখের জল ফেলতে থাকে, সেই সময় রাইয়ের মা বলতে থাকে যে মিষ্টি, তুমি দেখেছো যে আমি আমার মেয়েটাকে আমার বুকে আবারও ফিরে পেয়েছি ঈশ্বরের আশীর্বাদে এবং ঈশা তোমাদের দৌলতে। আমি তো কোনোদিনও ভাবতেও পারিনি যে আমি আমার মেয়ের আবারও মুখদর্শন করতে পারবো। আমার মেয়েটা যে বেঁচে আছে, ও যে আবার আমার বুকে ফিরে এসেছে, সেটাই আমি ঠাকুরের কাছে যথেষ্ট পরিমাণে কৃতজ্ঞ। হ্যাঁ রে মা, তুই এখন সুস্থ সবল আছিস তো? তুই একদম নিজের মনের উপরে জোর খাটাতে যাবি না। তোর যতটুকু মনে পড়ে তুই শুধু ততটুকুই আমাদেরকে বলবি, এর থেকে বেশি কিছু বলার তোর কোনো প্রয়োজন নেই। আর তোর এই হাল করার পেছনে যাদের হাত আছে তাদের সুষ্ঠু বিচার করার জন্য তোকে এবার সঙ্গে করে নিয়ে তুই তাদের সুষ্ঠু বিচার করার ব্যবস্থা করবি। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে রাই, তুমি শুধু মায়ের সাথেই এরকম করে গলা জড়িয়ে থাকলে কী করে চলবে বলো তো? তুমি তো আমাকে ভুলেই গিয়েছো। আর এই চোরকিটা তো নিজের বড় পিপি বলতে বলতে শেষ হয়ে গেছে, কিন্তু তার শর্ত আমরা একদমই চোরকিকে কোনো মতে আশা দিতে পারিনি যে ও কোনোদিনও ওর বড় পিপির মুখোমুখি হতে পারবে। কিন্তু আজ যখন ও ওর বড় পিপিকে দেখতে পেয়েছে, ও তো কোনো মতে নিজেকে আটকে রাখতে পারছে না। অন্যদিকে চোরকি ওর বড় পিপিকে জড়িয়ে ধরে বলতে থাকে যে বড় পিপি, তোমাকে আমি যে পরিমাণে মিস করেছি সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। ঠিক সেই সময়ই রাই বলতে থাকে যে তোমাকে আমি বড্ড বেশি মিস করেছি চোরকি, কিন্তু দেখো যে তোমাদের মতনই দেখতে দুজন ছোটো ছোটো বেবি আমি পেয়েছি, তাদেরকে দেখে আমি ভুলে থাকার চেষ্টা করেছি। ঠিক সেই সময় রাই ওর বৌমনিকে জড়িয়ে ধরে বলতে থাকে যে বৌমনি, তোমাদের সাথে এতদিন বাদে দেখার পর না আমি কোনো মতে নিজের ইমোশনসগুলো কন্ট্রোল করে রাখতে পারছি না। ঠিক সেই সময় যখন নীলাঞ্জনা রাইকে জড়িয়ে ধরে কাদার জন্য মিথ্যে ন্যাকামি করার জন্য রাইয়ের দিকে এগিয়ে যায়, ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলতে থাকে যে একদম তুই কোনো মতে আমার বোনের সংস্পর্শে যাওয়ার চেষ্টা করবি না। তো লজ্জা করছে না আজকে যার জন্য এত কিছু ঘটেছে তার সত্ত্বেও তুই কী করে এই দুঃসাহসটা দেখাস যে তুই রাইকে জড়িয়ে ধরবি, আবারও কোনো ক্ষতি করার চেষ্টা করছিস, তাই না? তুই ওর শোন নীলাঞ্জনা, আমি তোকে বলে দিচ্ছি, যদি নিজের ভালো চাস তো ওর থেকে নিজের দূরত্ব বজায় রাখবি। ঠিক সে সময় নীলাঞ্জনা বলতে থাকে যে রাই দিদিভাই, দেখেছিস তো শুধু শুধু আমাকে দাদাভাই দোষারোপ করছে। আমি তোকে কি একদম তো জড়িয়েও ধরতে পারি না? আমি কি এমন করেছি বল? তুই বল না, তোর কি সত্যিই কিছু মনে আছে সেই দিনকার সম্পর্কে? তাহলে যদি আমি কোনো দোষ করে থাকি তাহলে তুই দাদাভাই এবং সকলে তো এখানে আছে, সকলের সামনে বলে দেন আমার কী দোষ। শুধু শুধু আমাকে একটা মাস জেল খাটতে হলো বিনা কোনো দোষে দিদিভাই। ঠিক সে সময় রাই বলতে থাকে যে নীলাঞ্জনা, তোর দোষটা ঠিক কোথায় কী সেটা আমি খুব ভালো করে জানি, কিন্তু এই মুহূর্তে আমি এত বড় একটা অনুষ্ঠান বাড়িতে সকলের মুড স্পয়েল করতে চাই না বিধে আমি এখন কোনো কিছু বলছি না। ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই রাইকে বলতে থাকে যে জানিস তো বোন, তোকে খোঁজাখুঁজি চেষ্টা করার শর্ত যখন তোর কোনো খোঁজ না পাই আমি, ঠিক সেই সময় এক পর্যায়ে আমি ধরেই নিয়েছি যে আমি আর কোনোদিন হয়তো আমার বোনটাকে ফিরে পাবো না হারিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।